এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2020-2021 অর্থ বছরের জাতীয় বাজেট বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল গতকাল বিকেলে জাতীয় সংসদে উত্থাপন করেছেন। 5,68,000 কোটি টাকার বাজেট এবং এবারেও প্রবৃদ্ধির আশা করা হচ্ছে 8.2%। এবং এবারের বাজেটের যে আকার আয়তন সেটি গতবারের চাইতেও, সংশোধিত বাজেটের চাইতেও বেশ খানিকটা বেশি। বাজেটে কোভিড-19 পরিস্থিতি মোকাবেলার দিকে নজর দেওয়া হয়েছে, একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারের কথাও বলা হয়েছে। এর বাইরেও বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ইতিমধ্যেই অর্থনীতিবিদরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ বা সাধারণ মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বাজেট নিয়ে এই আলোচনায় আমাদের সঙ্গে আজকে তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছেন ঢাকার বসুন্ধরার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আমাদের সঙ্গে ঢাকার গুলশান থেকে যুক্ত হচ্ছেন মিস্টার মামুন রশিদ, ব্যাংকার হিসেবে সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, এবং তিনিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বিভিন্ন সময়ে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। প্রথমে আপনার কাছ থেকে এবছরের যে বাজেট আজকে গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপন করলেন, সে সম্পর্কে আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটি একটু শুনে নিতে চাই আমি সূচনা বক্তব্যে। আমার প্রাথমিক, আমি আশা করেছিলাম, কাল কয়েক আমি বলেছিলাম যে কিছুটা হয়তো গতানুগতিক ধারার বাইরে বাজেট একটু দেখব এবং কিছুটা আপনার ইনোভেটিভ কিছু কিছু থাকবে। এবং এই যে করোনা উত্তর যে পরিস্থিতি এবং করোনার আগে যে বাংলাদেশে যে সমস্যাগুলো ছিল, যেগুলো প্রকটতর হয়েছে, সেগুলোর জন্য কিছু অ্যাকশন প্ল্যান, কিছু স্পেসিফিক অ্যাকশন থাকবে। কিন্তু সেটা আমি তেমন দেখতে পাইনি, ফিটে ফোটা ছাড়া। অতএব এটা একটা গতানুগতিক ধারায় হয়েছে এবং রাজস্ব, আয়, ব্যয়, ঘাটতি মিলিয়ে একটা গাণিতিক একটা হিসাব করা হয়েছে। অতএব এটা আমি খুব একটু আশা করেছিলাম, কিন্তু সেই আশাটা আশাভঙ্গ হয়েছে আমি মনে করি। আর দ্বিতীয় জিনিস হলো কতগুলো অ্যাজাম্পশন যেগুলো করেছেন, যে আমি সংক্ষেপেই বলি। প্রথমত প্রারম্ভিক আয়ের যে টার্গেট ধরা হয়েছে, বিশেষ করে এনবিআর এর যেটা 3,30,000 কোটি টাকা। তারপরে আপনার ব্যাংক বড়োইং ঘাটতিটা হিসেব করবে, ব্যাংক থেকে বড় করবে 25,000 কোটি টাকা দিয়ে। তারপরে আপনার গ্রোথ হবে 8.2। আমি জানি না গ্রোথটার ব্যাপারে একটু বাস্তব ভিত্তিক হওয়া উচিত ছিল, বা গ্রোথ একেবারে প্রজেক্ট না করে বলতে পারতো যে আমরা 4-5 মধ্যে দেখছি চেষ্টা করব। 8.2 মানে আপনি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট 34-35 নিয়ে যেতে হবে 22-23 থেকে। আর প্রাইভেট সেক্টরের গ্রোথ এখন 8-9 নেমে আসছে। আর কয়েকটা জিনিস ভাবলাম যে কিছুটা অ্যাকশন, যেমন ব্যাংকিং খাতে, আর্থিক প্রতিষ্ঠান খাতে কিছুটা রিফর্মের ব্যাপার, যে একেবারে ড্রাস্টিক রিফর্ম না, অ্যাটলিস্ট গভর্নেন্সটা, তারপরে করাপশনটা, ম্যানেজমেন্টের ব্যাংকের যে প্রবলেম হচ্ছে, এই জিনিসের ব্যাপারে কিন্তু বাজেটে একটা সঠিক কিছু থাকতে হবে। বলেছেন উনি যে আমরা প্রভিশনিং, আমরা রিশিডিউল করেছি 2% করে। এগুলো বরং হিতে বিপরীতই হয়েছে আমার মনে হয়। সংস্কারটা ক্যাপিটাল মার্কেটে যেগুলি বলেছে একেবারে রুটিন ব্যাপারগুলো, একেবারে ওখানে সংস্কারের তেমন কিছু নেই। অতএব আমি ভেবেছিলাম যে কয়েকটা সংস্কারের ব্যাপার থাকবে। আর সেক্টরাল যে কম্পোজিশন অ্যালোকেশন গুলো আছে, মোটামুটি কৃষিখাতে একটু দিয়েছে, এখন 1.23% জিডিপি রয়েছে, কিন্তু বেশিরভাগই আবার কিন্তু ব্যয় হবে নির্মাণ কাজে আর বেতন ভাতা দিয়ে হয়তো। কিন্তু এই যে স্বাস্থ্য খাতে যে আমূল ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত যে স্বাস্থ্য খাতে যে সবার জন্য সুবিধা, বিশেষ করে পাবলিক সেক্টর হাসপাতালগুলো, সেটার ব্যাপারে আমি সঠিক তেমন কিছু হিসেবে পাই নাই। আর কৃষি ক্ষেত্রে যেটা বলছে এটা অনেকটা কথা, তবে একটা ইনোভেটিভ জিনিস দেখলাম যে বিপণনের জন্য, অনলাইন বিপণনের জন্য কিছু চেষ্টা করবে, ওগুলো হয়তো এই ধরনের দু একটা যদি জিনিসটা আসতো একটু বেটার হতো। আর সামাজিক সুরক্ষা খাতে আমি তেমন কিছু নতুন করে কিছু দেখি না। ওটা খালি এনএসএস এর আওতায় আরো বাড়ানো হবে, 100টা নতুন উপজেলা করে করবে। কিন্তু উপজেলা আমি দেখেছি যে ক্যাশ ট্রান্সফার বলুন বা ফুড ট্রান্সফার বলুন বা ভাতা বলুন, ঠিকভাবে পৌঁছায় না লোকের কাছে। অতএব সব দিক দিয়ে যে স্বাস্থ্য, অথবা শিক্ষার ব্যাপারে একটা জিনিস, আমি প্রবাসী যারা ফেরত আসছে, যারা এখানে কর্মহীন হয়ে পড়বে অনেকে, বা আবার যে কাজে যাবে, তাদের জন্য যে
শিক্ষার জন্য কারিগরি শিক্ষা, ব্যবহারিক শিক্ষা এবং আইটি, এই জন্য স্পেসিফিক কিছু মেনশন করতে পারতে। এবং দেশে ওরা আত্মকর্মসংস্থান, যদিও বলেছিলেন গ্রামীণ সেক্টরে আত্মকর্মসংস্থানের জন্য চেষ্টা করবেন, গ্রামীণ অর্থনীতি উজ্জীবিত করবেন। জি কিন্তু উজ্জীবিত করার জন্য তো আপনি লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, স্থানীয় যে সরকার আছে সেটাকে শক্তিশালী করবেন। ওটার ব্যাপারে কোনো কথাবার্তা তেমন কিছু, যদিও একটা বিরাট অ্যালোকেশন বাজেট আছে, কিন্তু সেটা খরচ করবে কিন্তু বেশিরভাগ কেন্দ্রীয় বিষয়। অতএব কিছুটা দু একটা যদি একটু ইনোভেটিভ বিষয় থাকতো, এবং এটা কিভাবে, উনি যদিও বলেছেন যে এটা মধ্যমেয়াদী পরিকল্পনার সাথে যোগসূত্র হবে এবং প্রেক্ষিত পরিকল্পনার সাথে যোগসূত্র হবে, কিন্তু সেই জিনিসটার সাথে খুব একটা স্পষ্ট কতগুলো ধারণা দিলে ভালো হতো আর কি। ধারণা না, স্পষ্ট কতগুলো পদক্ষেপ যে আমরা প্রেক্ষিত পরিকল্পনার সাথে রিসোর্স অ্যালোকেশনটা এবং সেটা কিভাবে করবো। অতএব সার্বিকভাবে আমি মনে করি যে ইট ইজ মোর অফ দ্য সেম, মানে মোর মানে বড়, অফ দ্য সেম বিষয় আকারে। একটা বড় কেকটা বড় হয়েছে একটু, বাট এই আগের মতোই কেকটা আছে, জি, কম্পোজিশন একই আছে। মানে এটা হলো আমার আপনি ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন পরিস্থিতিতে যে বাজেট সেরকমটা আপনি দেখতে পাননি যেরকমটা আশা করেছিলেন। দেখতে পাই না। মিস্টার মামুন রশিদ, আপনি কি দেখছেন অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার এই স্লোগান দেয়া যে বাজেট, সেই বাজেট একেবারে ভিন্ন রকমের আয়োজনের মধ্য দিয়ে কোভিড-19-এর এই সংকটকালে যে বাজেট, সেই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা একটু শুনতে চাই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। ধন্যবাদ। ডক্টর সালেউদ্দিন আহমেদকে স্বাগত জানাই। ওনার বক্তব্য শুনলাম। আপনারা দুদিন আগে আমরা সবাই মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন বাজেটের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা বেষ্টনী, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি করার বাজেট। তো এখন আপনি কোভিডের বিবেচনায় যদি বাজেটের মূল্যায়ন করতে যাই, তাহলে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যদিও গতকাল পার্লামেন্টে বলেছেন যে ওনাকে বলেছিলেন যে স্বল্পকালীন একটি বাজেট দিতে, পরবর্তীকালে কোভিড মোকাবেলার পরে কিংবা কোভিড পোস্ট কোভিড বলে পরে বাজেট দেওয়ার জন্য। এই ধরনের বাজেট পৃথিবীর অনেক দেশেই দেওয়া হয়ে থাকে। বাংলাদেশও, আমি এটার ব্যক্তিগতভাবে একজন অর্থনীতির সাধারণ ছাত্র হিসাবে তার বিরোধী নই। কারণ একটি বাজেটের দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সময় কিংবা ফুরসুত প্রয়োজন, সেটা কিন্তু আমরা পাইনি। দ্বিতীয় হচ্ছে, আমরা কিন্তু উই আর স্টিল ইন দ্য ফায়ার ফাইটিং, যে কোভিড সংক্রান্ত কিংবা কোভিড সংশ্লিষ্ট স্বাস্থ্য চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা মোকাবেলা করব, সেইগুলা নিয়ে কিন্তু আমরা প্রচুর এখনো ভাবছি, একটা যুদ্ধের মধ্যে আছি। এবং কোভিড যে আমাদের পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থার যে একটা মানে খোল নলচে পাল্টে দেওয়ার মতো একটা প্রয়োজনীয়তার হাতে মানে চোখে আঙ্গুল যে দেখিয়েছে, সেইটার কিন্তু আমরা যেই ধরনের স্পেস আমরা আশা করেছিলাম, সেই ধরনের স্পেস আমরা পাইনি। তো সেই কারণে এটি স্বাভাবিকভাবে একটি গতানুগতিক বাজেটই হবে। এবং যেটা আমরা আশা করেছিলাম, স্বাস্থ্য খাতের কথা বলা হবে, কৃষি খাত সরকারের একটি বিরাট অংশ, খাদ্য নিরাপত্তা, কৃষকের কাছে তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পৌঁছে দেওয়া, তার সাপ্লাই চেইন কিংবা সরবরাহ যে বেষ্টনী কিংবা সরবরাহ শৃঙ্খল আছে তাকে আবার পূর্ণদমে ফেরত আনা, সেগুলো তো ইস্যু। সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অলরেডি আমাদের বাজেট রয়েছিল গেল বছরে, মানে চলতি বছরে, মানে চলে যাচ্ছে যে বছরটি, সেই বছরে বাজেট ছিল ৭৪,০০০ কোটি টাকা। প্রায় ৮১ লক্ষ লোককে আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনীর তত্ত্বাবধানে, প্রায় ২০০ বেশি প্রকল্পের তত্ত্বাবধানে আমরা সহায়তা করে আসছিলাম। এটাকেও আমরা আরো শানিত করা যায় কিনা, কারণ প্রচুর লোক দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। বিভিন্ন মহল বিভিন্ন গবেষণা করেছে, ২.৫% যেখানে আমাদের জনগোষ্ঠী ছিল দারিদ্র সীমার নিচে, অনেকে বলছেন এটা ৩৫%, এমনকি ৪০% পৌঁছে গিয়েছে। তারপরে আপনি দেখেছেন আমাদের অর্থনীতির এটা বিরাট আকার হচ্ছে ধরন হচ্ছে অনানুষ্ঠানিক খাত, প্রায় ৮৫% হচ্ছে ইনফরমাল সেক্টর। এই অতিমারিতে কিংবা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাত। তাদের মধ্যে আবার কর্মোদ্যম ফিরিয়ে আনা যায় কিভাবে, স্বাস্থ্যবিধি, ন্যূনতম স্বাস্থ্য নিয়মানুবর্তিতা বজায় রেখে, সেইটা একটা বিরাট ইস্যু। তারপরে যারা হতদরিদ্র তাদের কাছে আমরা টাকা পৌঁছাবো কিভাবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের কিন্তু এই কোভিড কালেও আমাদের কৃষকরা কিন্তু জমিতেই ছিল,
এটা আমাদের একটা বিরাট বিষয়। আমাদের খাদ্য নিরাপত্তা, এটা সরকারকে কিছুটা ক্রেডিট দিতে হয়, কৃষকদেরকে অনেক ক্রেডিট দিতে হয়, আমাদের কৃষি বিজ্ঞানীদেরকে ক্রেডিট দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা যে মোটামুটি চালাতে পেরেছি, তারপরও আমরা কৃষকরা, আমার সবসময় মনে হয়েছে, যেটা আমি কিছুটা দেখেছিও, যে মাঝখানে কিন্তু যখন নাকি সরকারি ছুটি কিংবা আমাদের জন্য লকডাউন ছিল, তখন কিন্তু আমি রাস্তায় অনেক রিক্সা চালক দেখতে পেতাম, হকার দেখতে পেতাম, টাকা চাচ্ছে, হাত পাচ্ছে। যেই মুহূর্তে এই লকডাউনটা কিছুটা হলো তুলে দেওয়া হলো, আমি কিন্তু ওই রিক্সাওয়ালাদেরকে দেখছি না রাস্তায়। তো এটার কিন্তু এই যে কর্মোদ্যম যদি ফিরিয়ে আনা যায়, কর্মচাঞ্চল্য যদি ফিরিয়ে আনা যায়, আমাদের অর্থনীতির গেল 48 বছরে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কিছুটা পরিবর্তন করেছেন প্রবাসী বাংলাদেশিরা, কিছুটা পরিবর্তন করেছেন ব্যক্তি খাত, কিছুটা পরিবর্তন করেছেন অবশ্যই সরকারের জি। নীতিমালা, বেসরকারি খাতমুখী, আর কিছুটা পরিবর্তন করেছে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন কিংবা এনজিও গুলা। তো আমি সামগ্রিকভাবে সবাইকে নিয়ে এই বাজেট বাস্তবায়নটাতে আমরা যদি আরো বেশি উদ্যোগ দেখতে পেতাম, ভালো লাগতো। আর একটি লাইন বলে এই পর্যায়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন 5,78,000 কোটি টাকার বাজেট, 68। 3,30,000 কোটি টাকা এনবিআর আদায় করবে। তারপরে আপনি দেখেছেন যে 1,90,000 কোটি টাকা মানে ঘাটতি থাকবে, সেই ঘাটতিটা প্রায় 6% আমাদের বাজেটের। সেটা পূরণ করা হবে কিভাবে? প্রায় 1,10,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে, বাকি 80,000 কোটি টাকা বিদেশি সূত্র থেকে নেওয়া হবে। এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। বিশেষভাবে আলোচনা আছে সেটা হচ্ছে যে আমাদের যে রাজস্ব আদায়ের যে বাজেট ধরা হয়েছে, আমাদের বাণিজ্য ঘাটতিতে, বাণিজ্য মন্দায়, বৈদেশিক বাণিজ্যের মন্দায়, অভ্যন্তরীণ বাণিজ্যের মন্দায় আমরা কি সেই ধরনের ডিউটি কিংবা সেই ধরনের আয়কর কিংবা সেই ধরনের আমরা ভ্যাট আদায় করতে পারবো কিনা, এবং কোন ধরনের সংস্কার ছাড়া, সেটি একটা বিরাট চিন্তা। আরেকটি চিন্তা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে প্রণোদনা দেওয়া হবে, সেটা আমরা কাজে লাগাতে পারবো কিনা, এবং টাকাটা আবার ফেরত আসবে কিনা, নাকি ঋণের, মন্দ ঋণের পাহাড় আবার গড়ে উঠবে। সেগুলো নিয়ে আবার সময় পেলে আলোচনা জি, করব। অবশ্যই বলবেন। মোটামুটি বাজেট গতানুগতিক হয়েছে, এবং বাজেট যারা আমরা যেরকম আশা করেছিলাম কোভিড কালে, তার মারাত্মক বেশি হয় নাই, আবার কমই হয় নাই। ডক্টর সালেউদ্দিনের সাথে আমি এক ক্ষেত্রে সম্পূর্ণ একমত। আমি তো ভেবেছিলাম 2-1 মাস 3 মাসে নেগেটিভ গ্রোথ হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা পাবলিক ফিনান্স যারা পড়েছি, আমরা যদি বাজেটারি মডেল ধরে আমরা যদি রিঅ্যাডজাস্টমেন্ট মডেল চালু করি, তাহলে আমার ধারণা, আমি অনেকের সাথে একমত, যে এই 8.2% জিডিপি প্রবৃদ্ধি, এটা আসলে যৌক্তিক ভিত্তির উপরে বলিয়ান নয়। ধন্যবাদ। জি, ডক্টর আহমেদ, এই সংকটকালের বাজেটটা আমরা দেখছি যে প্রায় শতকরা 13 ভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে, ব্যয়টাই বাড়ানো হয়েছে। আয়ের প্রসঙ্গে আপনি প্রশ্ন তুলেছেন, মিস্টার মামুন রশিদও বলছিলেন যে আয়টা কোত্থেকে হবে, এবং যেভাবে ব্যাংকিং খাতের উপর একটা নির্ভরশীলতার প্রশ্ন, বাংলাদেশের ব্যাংকিং খাত কি এখন সেই সামর্থ্য রাখে কিনা, এটিও আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি। এটা পুরো প্যাকেজটাই আপনি দেখেন, ঋণ নির্ভর, ব্যাংক নির্ভর। এখন ব্যাংকের যেটা, এটা একটা চ্যালেঞ্জ ব্যাংকের জন্য। প্রথমত লিকুইডিটির প্রবলেম আছে, যা হোক সেটা সেন্ট্রাল ব্যাংক কতগুলো পজিটিভ অ্যাকশন নিয়েছে। সিআরআরটা কমিয়ে দিয়েছে, এডি রেশিও, অ্যাডভান্স ডিপোজিট রেশিওটা বাড়িয়েছে। ওদিকে আবার রেপো আবার দিচ্ছে, এবং 1 বছর মেয়াদ 2% জন্য রেপো দিচ্ছে, কারণ রেপো 3 মাসের বেশি দেওয়া হয় না, রেপো 91 ডেজ পর্যন্ত দেওয়া হয়। যাই হোক, এইগুলো কত পজিটিভ। তবে আমি একটা জিনিস আশা করছি, এখনো সেন্ট্রাল ব্যাংক এসএলআরটা একটু যদি কমিয়ে দেয়, কারণ এসএলআরটা একটু কমিয়ে দিলে রিকোয়ারমেন্টটা ওখান থেকে কিন্তু অনেকগুলো তাদের যেগুলো অ্যাসেট গুলো, ট্রেজারি বিল, বন্ড যেগুলো রাখছে ফ্রি হবে, সেইগুলো থেকে কিন্তু ওটা কিছু লিকুইডিটিটা বাড়বে। কিন্তু সবচেয়ে ব্যাপার হলো ব্যাংকারদের যেটা এখন করতে হবে, এই যে চ্যালেঞ্জ গুলো কিন্তু রুটিন জব হিসাবে দেখতে চলবে না, যে আমি আগেকার মতো ব্যাংকাররা যে সময় নিয়ে অনেক ইসে করে এবং বড়দের প্রতি বেশি দৃষ্টি দেয়, ছোটদের প্রতি দৃষ্টি দেয় না, মানে রুটিন জব আর কি, গতানুগতিক ভাবে ব্যাংক হিসেবে না। এটাকে ধরতে হবে একটা ওয়ার ফুটিং এ, যেটা একটা ইমার্জেন্সি। সেটা আমি ব্যাংকারদের কয়েকটা জিনিস করতে হবে। কর্মতৎপরতা, দক্ষতা এবং সততার দিকটা সবচেয়ে বেশি এনশিওর করতে হবে। দ্বিতীয়ত হলো যত দ্রুত সম্ভব জিনিসগুলো প্রসেস করতে হবে, এবং ডিউ ডিলিজেন্স ভালো করে ইস্যু করবে। আমি বলবো না যে চট করে দিয়ে দিবে জ্যানতেন করে, কারণ ব্যাংকাররা বলছে এটা রিস্কি হবে। তবে আমার মনে হয় যে ব্যাংকাররা একটা প্রশ্ন তুলছে যে এটা রিস্ক হয়ে যাবে, আমরা দেবো। ব্যাংকের কাজই তো এটা, ওরা রিস্ক ম্যানেজমেন্ট করে তো ঋণ দেবে, হয়তো তাদের সেটা কমে যাবে,
মার্জিনটা কমে যাবে, সেটা সেন্ট্রাল ব্যাংক এবং সরকার থেকে কিছু দেবে। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, শুধু মনিটারি পলিসি দিয়ে সেন্ট্রাল ব্যাংকের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংকিং সেক্টর বা করোনা উত্তর যে ফাইন্যান্সিং এটা হবে না। এখানে রাজস্ব হিসেব থেকে আরো ব্যাংকিং সেক্টর নানা রকম সুবিধা প্রণোদনা এগুলো দিতে হবে। কিন্তু আমার মনে হয় যে একটা বড় একটা চ্যালেঞ্জ। আর সেন্ট্রাল ব্যাংক দিক থেকে আমি বলবো যে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত, আরেকটু দ্রুত। রিসেন্টলি আমি দেখলাম করোনা আসার পরও সেন্ট্রাল ব্যাংক থেকে বেশ কতগুলো সার্কুলার দিয়েছে, অনেকগুলো সখানে, তার মধ্যে মাঝে মাঝে আবার দুই একদিন পর রিভাইজও করছে। ভেবে চিন্তে এগুলো দিয়ে এগুলি করতে হবে যাতে করে ওরা এগুলো এখন ভেরি সেন্সিটিভ এই সার্কুলার গুলো, তাই না? হঠাৎ করে আবার দুদিন পর আবার এটাকে রিভাইজ করব, সেটা করা ঠিক হবে না। আরেকটু সংবেদনশীল হতে হবে, আরেকটু কেয়ারফুল হতে হবে, এটা একটা দেখতে হবে সেন্ট্রাল ব্যাংকে। আর ব্যাংকারদের একটা জিনিস হলো যে এই যে প্রফিট এর নোশন থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রয়োজন হলে যে জিরো প্রফিট, অপারেশনাল কস্ট কাভার করবে, আর সাথে প্রভিশনাল কস্ট যেটা আছে সেটা কাভার করবে, করে কোনো টিকে থাকা। ওই যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবো বা বোনাস শেয়ার দেবো, ওইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হলো আপনার যে যতটুকু সম্ভব আমরা রুটিন যে কাজগুলো আছে, মন্দ ঋণগুলো সেগুলো আদায় করতে চেষ্টা করতে হবে। খালি এই কোভিড এর জন্য স্পেশাল প্যাকেজটা ইমপ্লিমেন্ট করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ো তা না, রুটিন কাজগুলোকে তো সাথে সাথে করতে হবে ব্যাংক। আরেকটা জিনিস ব্যাংকারদের একটু বিশেষ দৃষ্টি দিতে, বিশেষ করে মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের দিকে। আমি দেখেছি যদিও 30,000 কোটি টাকার ওই প্যাকেজে আছে, কিন্তু সেটা যথেষ্ট নয় প্রথম। দ্বিতীয়ত হলো তারা ঋণ সময় মতো ঠিক ভাবে পায় না, তারপর অনেক রকম অনেক ধর্ণা দিতে হয় তাদেরকে। অর্থাৎ এইটাই, যদিও অফিসিয়াল আমি শুনছি বলে যে আমরা দিচ্ছি ছোট স্মলে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি জানি বহু ব্যাংকারদের একটা ইনডিরেক্ট, মামুন সাহেব এখানে আছে, একটু এক্সক্লুশন প্রিন্সিপাল অনেকটা অ্যাডপ্ট করে। সরাসরি বলে না তোমাকে ঋণ দেবো না ছোটদের, ওরা বলে যে তুমি এই কাগজটা নিয়ে আসো, ওটা সই করো, সাক্ষী নিয়ে আসো, তোমার যদি ব্যালেন্স শিট থাকে ভালো ব্যালেন্স শিট নিয়ে আসো, অথবা ইনকাম স্টেটমেন্ট ভালো করে তৈরি, নানা রকম একটার পর একটা ইস্যু। নিরুৎসাহিত করবার জন্য যা যা করা দরকার, নিরুৎসাহী করার জন্য। সরাসরি তো বলবে না, জি। এটা এক ধরনের এক্সক্লুশন। ডাক্তাররা যদি কোনো বলবে না রোগীকে চিকিৎসা দেবো না, কিন্তু বলে আমি ব্যস্ত, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, এরকম ভাবে আর কি। অতএব ব্যাংকারদের কিন্তু ওই এই যে রিলেশনশিপ ব্যাংকে যে বড়দের দিকে দেখবো, যারা ভালো ক্লায়েন্ট তাদের যত্ন করব, আর যারা ছোট নতুন তাদেরকে দিকে থাকবো না, সেটাতে বেরিয়ে আসতে হবে। এবার তাদের মানসিকতা, তাদের অ্যাটিটিউডটাও চেঞ্জ করতে হবে। আমি মনে করি সেটা করলে যে চ্যালেঞ্জটা আসে ব্যাংকাররা এটা পারবে। দক্ষতা তাদের আছে, তারা দক্ষ যথেষ্ট ব্যাংকার। আমার বাংলাদেশের ব্যাংক, বিশেষ করে যারা ইয়াং যারা আছে তারা কোয়াইট স্মার্ট। এইটা আমার মনে হয় ওরা পারবে, প্রোভাইডেড দে আর গাইডেড অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট যদি ভালো হয়। এবং এখানে আরেকটা জিনিস করতে হবে যে এখানে সরকার একটা সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা মানে এখানে যেন আবার কোনো ইন্টারফারেন্স না হয়, পলিটিক্যাল বা আমলাতারি কোনো ইনফ্লুয়েন্স যেন না হয়। প্রফেশনাল কাজ, ফাইন্যান্সিয়াল জিনিস একটা খুব প্রফেশনাল, ওরা নিজেদের মতো করে গাইডলাইন এসে করে নর্মস গুলো, প্রুডেন্সিয়াল নর্মস গুলো, ফাইন্যান্সিয়াল নর্মস গুলো পালন করলে কিন্তু আমার মনে হয় ব্যাংকার এটা পারফর্ম করতে পারবে। মিস্টার মামুন রশিদ, এই বিষয়ে কিছু বলবেন আপনি, যেটি ডক্টর আহমেদ বলছিলেন যে বিষয়গুলো নিয়ে? আমি একটি ভাবে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার জন্য ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবেও। সেটি হচ্ছে যে ব্যাংকগুলো কিন্তু আমাদের দেশে যত না ট্রেডিং লোন কিংবা কমার্শিয়াল লোন দেওয়ার জন্য উপযুক্ত, সেই ধরনের তাদের কিন্তু সমধিক দক্ষতা নেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কিংবা কুটির শিল্পে ঋণ দেওয়ার জন্য। আমাদের একটি ভুল আমরা করে ফেলেছি এই করোনা কালেও এসেও, যে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো এবং এনজিওগুলো, আসলে আমরা অনেকে জানিও না যে আমাদের গ্রামীণ অর্থনীতি মানেই কিন্তু এমএফআই এবং এনজিও। গ্রামীণ অর্থনীতিতে আমি করোনা কালের শুরুর দিকে যখন প্রণোদনা কাঠামো ঘোষণা করা হলো, শুরু হলো ঘোষণা করা, তখন আমি 25 জন উপজেলা নির্বাহী অফিসার এবং 7 জন জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠতার সূত্রে, ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি। তারা প্রত্যেকে বলেছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সত্যিকার ক্ষতিগ্রস্তদের নাম কাদের কাছে আছে, এটা কি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আছে, নাকি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আছে, নাকি এমপি সাহেবের কাছে আছে? তারা তখন বলেছিলেন যে এটা আসলে আছে এনজিওদের কাছে, এটা আছে
ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কাছে, এবং তারা উপজেলা নির্বাহী অফিসাররা এই কথাটিও বলেছিলেন যে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে তাদের হাতে লিস্টটি রয়েছে, তালিকাটি, এই তালিকাটি যাতে মানে ওই অঞ্চলে কর্মরত মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন গুলা থেকে যাচাই বাছাই করে নেওয়া হয়। তাহলে শুরু থেকেই এইটা কিন্তু আমাদের উচিত ছিল ওদের সাথে কাজ করা। দ্বিতীয় একটি বিষয় বলতে চাই একটুখানি, সেটা হচ্ছে শহুরে দারিদ্র। আপনি দেখেছেন যে গ্রামে তারপরও আমরা কিন্তু যেহেতু সামাজিক সুরক্ষা বেষ্টনীর বেশিরভাগ কাজ করছিল গ্রাম বাংলায়, এবং প্রবাসী আয়েরও বিরাট একটি অংশ যাচ্ছে গ্রাম বাংলায়, মাইক্রো ক্রেডিটেরও বিরাট একটি অংশ যাচ্ছে গ্রাম বাংলায়। গ্রামগুলো কিন্তু আমরা যতটুকু বলছি, আমার ব্যক্তিগত ধারণা সেটা ততটুকু ক্ষতিগ্রস্ত নয়। আদার দেন কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না কিংবা বিক্রি করতে পারছে না, এই সাময়িক তার সমস্যা হচ্ছে। কিন্তু শহুরে দারিদ্র সেটা কিন্তু অনেক আগে আমাদের একটি লিস্ট তৈরি করা হয়েছিল 5 লক্ষ লোকের। সেইটা কিন্তু এখন যখন নাকি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি পরিবারকে 2,500 কোটি টাকা করে দেওয়ার অনুদান, বিশেষ অনুদান দেওয়ার ঘোষণা দিলেন, তখন কিন্তু আমরা দেখেছি এইটার মধ্যে কিন্তু কিছুটা হলো সমস্যার থেকে গেল। কারণ আমরা শহুরে দরিদ্র লোকজনের সেই ধরনের কিন্তু আমাদের কাছে তালিকা নেই, এবং এই তালিকাটি অধুনা ব্র্যাক এটাকে আপডেট করেছে। আমরা জানতে পেরেছি এটা 35 লক্ষ লোকের একটা ডেটাবেস তারা তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে আবারও আসছে যে এনজিও কিংবা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনগুলা যেই ধরনের কাজ করতে পারবে সেই ধরনের কাজ কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলা করতে পারে না। আর একটি কথা বলে এই পর্যায়ে আবার শেষ করব, বাণিজ্যিক ব্যাংকগুলা এই জন্যই বলছিল যে তারা যাদেরকে চিনে না, যেই ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা পরিপক্ক নয়। ভারতে কি হয়েছে, ভারতে এই ঋণটা বেশ কিছুটা দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন শক্তি ভক্ত যে উনি ভারতের আরবিআই গভর্নর, উনি বলেছেন যে প্রায় 1 লক্ষ কোটি রুপি তারা দিয়েছেন 3-4টি এনজিও কিংবা কৃষি ব্যাংকের মতো, গ্রামীণ ব্যাংকের সমপরিমাণ নাবার্ড রয়েছে তার মাধ্যমে, এবং তার মধ্যে আবার 25,000 কোটি রুপি তারা দিয়েছেন এনজিও গুলার মাধ্যমে। তো সেইটার আলোকে বাংলাদেশ ব্যাংকও 3,000 কোটি টাকা বরাদ্দ করেছে এনজিও গুলার মাধ্যমে বিতরণের জন্য। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলা চেয়েছিল যেহেতু বিতরণকৃত টাকাটা তাদেরকে আবার ফেরত আনতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের টাকাটা কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকে ফেরত দিতে হবে মেয়াদ আনতে। সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে তারা নতুন কোনো ঝুঁকি ব্যবস্থাপনার সমস্যায় পড়ে যাবে কিনা, কিংবা যেই ক্ষেত্রে তারা ঋণ দানে সক্ষম নয় সেই ক্ষেত্রে যদি তারা যায় নতুন কোনো গ্রাহককে, যারা সরকার চাচ্ছে আমরা চাচ্ছি তাদের কাছে টাকা পৌঁছে দিতে, সেই ক্ষেত্রে তারা কি সঠিক গ্রাহককে নির্বাচন করতে পারবে কিনা। সেই ক্ষেত্রে ব্যাংকগুলো চেয়েছে তাদেরকে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিমের তত্ত্বাবধানে দেওয়া হোক, যাতে করে তারা যদি গ্রাহকদের কাছ থেকে টাকাটা ফেরত না আনতে পারে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ঋণ গ্রহীতাদের কাছ থেকে, নতুন ঋণ গ্রহীতাদের কাছ থেকে যারা নাকি এই আপদকালে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাইলে একটা গ্যারান্টি স্কিমের কাভারেজ দেওয়া হোক। সেটা নিয়ে বিতর্ক আছে। তারপরে আমি দেখেছি পত্রপত্রিকা যে বিশ্ব ব্যাংক এটি ভাবছে, কেন্দ্রীয় ব্যাংক এটি ভাবছে। আমি ডক্টর সালেউদ্দিন আহমেদ যেহেতু আমার দিকেও কিছুটা অঙ্গুলি হেলন করলেন যে এখানে একজন ব্যাংকার রয়েছে মামুন রশিদ, সো আমি বলছি সেই বিষয়টি ভাবতে হতে পারে। কারণ ব্যাংকরা যদি তাদেরকে টাকা দেওয়া হয় তাহলে তারা কিন্তু টাকাগুলো দিবে তাদের পরিচিত গ্রাহকদেরকে, তারা কিন্তু টাকাগুলো দিবে সরকারি ট্রেজারি বিলে ইনভেস্ট করবে। আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন যেহেতু আপদকালীন সময় ব্যাংকগুলা ঋণ পর্যালোচনা করতে পারছিল না, ঝুঁকি পর্যালোচনা করতে পারছিল না, ঋণ বিতরণ করতে পারছিল না, তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পেয়ে, লিকুইডিটি সাপোর্ট পেয়ে ওই টাকা দিয়ে তারা ট্রেজারি বিলে ইনভেস্ট করেছে, অনেক নিন্দাও করিয়েছে তারা। কিন্তু আপনি জানেন আমাদের বর্তমান আর্থিক ব্যবস্থাপনা কাঠামোতে কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনা কাঠামোতে এর বাইরে যাওয়ারও কোনো পথ নেই। এখন আমরা যদি লকডাউন তুলতে পারি, এখন যদি জোরে সোরে আমরা লাগতে পারি, আমরা যদি প্রণোদনার টাকা বিতরণ করতে পারি, সামাজিক সুরক্ষা বেষ্টনীতে নতুনভাবে আরো বরাদ্দ দেওয়া হয়েছে, বলা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আরো নতুন নতুন খাতকে, নতুন নতুন ব্যক্তিকে, ক্ষতিগ্রস্তদেরকে এর মধ্যে আনবেন, কর্মসংস্থান সৃষ্টি। আগে বাজেটে একটা প্রোগ্রাম ছিল আমাদের ন্যূনতম 100 দিনের গ্যারান্টেড এমপ্লয়মেন্ট, সেইটা যদি আমরা আবার ফেরত আনতে পারি,
এমনকি আপনি আরেকটি দেখেছেন যে আমাদের সামগ্রিকভাবে শহুরে দারিদ্র্য এবং গ্রামীণ দারিদ্র্যকে হ্যান্ডেল করার জন্য যদি অভিনব কিছু পদ্ধতি বের করতে পারি, আমরা এনজিওদেরকে নিয়ে, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলো নিয়ে, এমনকি টেকনোলজি কোম্পানিগুলোকে নিয়ে, তাহলে আমরা আরো সাকসেসফুল হতে পারবো আমাদের যে প্রণোদনার যে উদ্দেশ্য সঠিক লোকদের কাছে পৌঁছে। মিস্টার মামুন রশিদ, আপনি বারবার লকডাউন খুলে দেওয়ার কথা বলছেন, কিন্তু অনেকেই তো মনে করেন যে পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে এই লকডাউন শব্দ ব্যবহার দিয়েও কাজ হচ্ছে না, বা ওই ছুটি টুটি দিয়ে কিছু হবে না। এখন অন্য কোনো শব্দ ব্যবহার করে আরো কড়াকড়ি করা উচিত, মানুষকে ঘরে রাখা দরকার। মানে এই সিদ্ধান্তগুলো ভুল হয়েছে। না, আমি শুধু সংক্ষেপে বলি, এক লাইনে জি। আমি এক লাইনে বলি, আমরা কিন্তু সরকারি ছুটির পক্ষে ছিলাম না। আমরা এখনো কিন্তু লকডাউন পরিস্থিতি বিবেচনায়, পার্শিয়াল লকডাউন, জোনাল কন্টেনমেন্ট, জোনাল লকডাউন, প্রচন্ড কড়াকড়ি করা মাছ ইফেক্টেড এরিয়াগুলোতে, এগুলার কথা আমরা এখনো বলে আসছি। কিন্তু সেই সাথে বলছি যে বাংলাদেশের অর্থনীতির যে রূপান্তর ঘটেছে, সেই রূপান্তর বিবেচনায় বছরান্তে, সময়ান্তে আমরা যদি কর্মোদ্যম ফিরিয়ে আনতে পারি, স্বাস্থ্য সুরক্ষা বিধি বজায় রেখে, তাহলে কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফল পাবো, তাহলে নয়, না হলে নয়। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন এই প্রসঙ্গে, এবং সেই সঙ্গে একটু কোভিড-19 মোকাবেলার জন্য 10,000 কোটি টাকার অ্যালোকেশন, অন্যদিকে সোশ্যাল সেফটি নেটের জন্য 95,574 কোটি টাকা, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? এই বরাদ্দগুলো ঠিক আছে কিনা? ইকোনমিস্ট ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি বলছেন যে সিভিল পেনশনকে যদি এক্সক্লুড করা হয় তাহলে এটা গিয়ে আমাদের জিডিপির 1.5 to 1.6% এসে দাঁড়াবে সোশ্যাল সেফটি নেটের আওতাতে। সো এই বিষয়গুলোতে একটু আপনার মতামত শুনতে চাই, ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমি একটু বলি নেই যে মাউন্ট সাহেব যেটা বললেন যে মাইক্রো ফাইন্যান্স, এটা যথার্থ বলেছেন যে দেখবেন এটা সরকার কিন্তু এই পুরাপুরি কোভিড ক্রাইসিসে ধরেছে যে এটা সরকারি সমস্যা এবং সরকারি গভর্নমেন্ট, এই সরকারি দলের সমস্যা, এটা যে একটা ন্যাশনাল ক্রাইসিস এটা কিন্তু উপলব্ধি তাদের হচ্ছে না। এতে সবাইকে ইনভলভ হয়, শুধু সরকার এজেন্সি, সরকারি কর্মচারী, ডিসি, ইউএনও এবং পুলিশ কর্মকর্তারা থাকবে, সচিবরা থাকবে, তো এখানে এনজিওরা নাই, সিভিল আবার সিভিল সোসাইটির অর্গানাইজেশন, ভলান্টিয়ার, ওরা কিন্তু আলাদা আলাদা নিজস্ব ইস্যুতে পড়ছে, কিন্তু এখানে সরকারের কোনো রিকগনিশন বা এটা কিন্তু তারা পাচ্ছে না। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এটা কিন্তু একটা সরকারি ইস্যু না। আমার মনে হয় যে মাইক্রো ফাইন্যান্সের বেলায় যেটা বলা হইলো, যে আমি তো মাইক্রো ফাইন্যান্সের সাথে অনেকদিন যাবত জড়িত, বাংলাদেশ ব্যাংকে ছিলাম, আমি আবার এনজিও ব্যুরোতে ছিলাম। ওখানে দেখবেন অনেক আগে কথা হচ্ছিল যে এই যে মাইক্রো ফাইন্যান্স বড় বড় ইনস্টিটিউশন গুলো তাদেরকে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক হিসাবে কেন পরিগণনা, তারা কিন্তু বলেছে অনেকবার, কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক মাইক্রো ফাইন্যান্সের উপর কিন্তু তাদের একটা কিরকম অনীহা আছে। ইভেন মাইক্রো রেগুলেটরি অথরিটি তখন করে 2006, তখন তো আমি ইনভলভ ছিলাম, তখন অনেক পার্লামেন্টারি ইস্যুতে আমি শুনেছি না এটা চলবে না, ওদেরকে ধরেন ভালো করে, ওদেরকে সুদ কমান, ওদেরকে মার কাট অবস্থা। তবে কি করে আপনি তাদেরকে এক্সপেক্ট করেন যে তারা আরো বেশি করে কাজ করবে যদি একটা সহায়ক ভূমিকা যদি না পালন করে? অতএব ইন্ডিয়াতে যেটা করছে নাবার্ড, যেটা ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড যেটা করে ওটাকে বলে লিঙ্কেজ ব্যাংকিং সিস্টেম, সেলফ হেল্প গ্রুপকে দেয় ব্যাংকে তুলে। কিন্তু বাংলাদেশের মডেল যেটা আমরা পিয়ার গ্রুপ, ইনফর্মাল গ্রুপ, এটা মাত্র ইফেক্টিভ, এটা কিন্তু অনেক বেশি ফল দেওয়া কিন্তু। কারণ ইন্ডিয়ার আমি অনেকগুলো দেখেছি, বড় বড় সংস্থাগুলো দেখেছি, সেবা, তারপর অন্যগুলো বলছে। অতএব এই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো যদি আরেকটু যদি ব্যাংকের সাথে লিঙ্ক করা যায়, এবং এখানে কিন্তু ইন্টারেস্ট রেট যে ওরা বেশি নেয় ওটাকে এত যুক্তি করা যায়, কিন্তু ইন্টারেস্ট যে নয় হতে হবে এমন কোনো কথা নেই। কারণ ওরা কৃষকরা বা কৃষকরা চায় যে যথাসময়ে তাদের দ্বার প্রান্তে আপনি ক্রেডিটটা পৌঁছে দেবে, সুদের হারের চেয়ে বরং যথাসময়ে আপনি তাদেরকে ঋণ দেবেন, এইটাই অ্যাটিটিউডটা আনা উচিত। কারণ অ্যাডিশনাল সার্ভিস দেয়, যদি মনে করেন 9% রাখবো, এটা কি করে সম্ভব হবে তাদের? ব্র্যাক ব্যাংক যেটা, এটা অসুবিধা পড়বে, একটা মেজর পোর্শন তো মাইক্রো এন্টারপ্রাইজ। যাই হোক, এইটা আমার মনে হয় এখনো স্কোপ আছে ভালো। আর দ্বিতীয়ত সামাজিক সুরক্ষা খাতে যে বিরাট একটা টাকা আপনি দেখবেন, যদি দেখেন একটা বৃহৎ অংশ হলো সরকারি পেনশন গ্র্যাচুইটি, একটা হলো সামাজিক সুরক্ষা খাত, টাকাটা চলে যায় ওটাতে। তারপরে আপনার সরকারের অনেক এগুলো প্রোগ্রাম আছে, এনএসএস, ন্যাশনাল সোশ্যাল সার্ভিসেস, 100 কতটা প্রজেক্ট, বেশিরভাগ প্রজেক্টে যে মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কদের ভাতা, তারপরে মহিলাদের রুরাল ওয়ার্কস ফর উইমেন, রুরাল ওয়ার্কস ফর, এইগুলোতে ব্যয় করা হয়।
কিন্তু সত্যিকার ভাবে যে কতটুকু যে দরিদ্র লোক এটাতে কাভার করে এটা কিন্তু প্রশ্নের ব্যাপার। অতএব এই টাকাটা কিন্তু দেখানো অনেক বিরাট ভাবে। এখন আবার সামাজিক সুরক্ষা খাতে এখন সরকারি কর্মচারীদের ইন্স্যুরেন্স চালু করবে, সেখানে আবার আসবে। অতএব আসল টাকাটা, আসল অর্থগুলো সাধারণ লোক, যেটা যে অনানুষ্ঠানিক লেবার বলে, যারা ফর্মাল সেক্টরের বাইরে ইনফর্মাল সেক্টরের লেবার, তাদের কি কোনো সুরক্ষা নাই কিন্তু একেবারেই। আমি বলছি না আপনি নরওয়ে, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মতো করে সামাজিক ওয়েলফেয়ার স্টেট করে ফেলে, বা সেই দিকে আমাদের যাওয়া উচিত। ভবিষ্যতে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড একটা স্টেটের দিকে আমাদের যেতে হবে, কারণ বিশাল অংশ লোক কিন্তু এরকম ডিসঅ্যাডভান্টেজ থাকবে। সবাইকে আপনি একেবারে একদম দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসবেন, কিন্তু হেলথ একটা প্রবলেম হলে কোনো অ্যাক্সিডেন্ট তারা আবার স্লাইড করবে নিচের দিকে। অতএব সামাজিক সুরক্ষা খাতটা একটু বিশেষ ভাবনা ব্যাপার আছে। আরেকটা জিনিস হবে কি, এই যে আমাদের যে ডেটাবেসটা, যারা দরিদ্র, এবং বিভিন্ন সার্ভে হচ্ছে, এখন তো এনআইডি আছে, তারপর দরকার হলে আপনার মোবাইল টেলিফোন ইউজ করে আপনি দরিদ্রদেরকে আইডেন্টিফাই করে তাদের দ্বারে পৌঁছানো কিন্তু সদিচ্ছা থাকলে এটা ডিফিকাল্ট না। এইবার যে লিস্ট ছিল, অনেক লিস্টে দেখবেন এই একটা গ্রামের 40 জনের লিস্টের মধ্যে 4 জন না 5 জন দরিদ্র, বাকি 35 জন হলো অন্য দরিদ্র না, ওদেরকে ইজিলি লিস্ট থেকে বের করে দিতে পারবে, কারণ তারা লোকাল লোকজন এই সমস্ত ম্যানিপুলেট করেছে লিস্টগুলো। অতএব এখন তো সময় আসছে তো, এবং বিবিএস এর হাউস হোল্ড সার্ভেতে এবং বিবিএস এর যে থানা লেভেল পর্যন্ত যে সেটা জরিপগুলো হয়, সেখানে কিন্তু রেকর্ড আছে কার কোন লিভিং কত, তাদের নিউট্রিশন লেভেল কত, এগুলো আছে। অতএব সেইগুলি সদিচ্ছা থাকতে সেসব কোলেক্ট করে ফেলতে পারেন, করেই তো আপনি দরিদ্রদের আইডেন্টিফাই করতে পারেন এবং তাদেরকে দেওয়ার জন্য আপনি মডেলটা ইউজ করেন। ইন্ডিয়াতে যেমন আধার কার্ড করেছে এবং অন্যান্য প্রচেষ্টা করেছে, সেখানে কিছু গলদ আছে, তবুও তো তারা ওদেরকে রিচ করার জন্য চেষ্টা করছে। কিন্তু আমাদের তো সেই চেষ্টা, আমরা সেই কনভেনশনাল ওয়েতে আমরা অফিসারদের বলবো তোমরা ডিস্ট্রিবিউট করো, আমাদের অফিসাররা আছে, এইভাবে কিন্তু দরিদ্রদের কোনো রিচ করতে পারে না, গ্রামীণ দরিদ্রদের পারবেন না, শহরেও পারবেন না। অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতের এই ব্যয়টা কিন্তু অনেকটা আর কি, আমি মনে করি যে অ্যালোকেশনটা অনেকটা লোক দেখানো, আসল দরিদ্র বা আসল হত দরিদ্র লোকের জন্য কিন্তু এটা একেবারে সাস্টেনেবল ওয়েতে তাদের সুবিধা হবে, এটা আমার। আর এই প্যান্ডেমিক মোকাবেলার জন্য যেটি 10,000 কোটি টাকার দেওয়া হয়েছে বরাদ্দ, এটা তো কিন্তু আবার এখানেও কিছু ঝামেলা আছে। এটা হলো আপনার প্রথম হলো যে ফুড ট্রান্সফার করবে হিসেবে, ফুড ট্রান্সফার আপনি জানেন নানা রকম ফুড ট্রান্সফার করতে কিন্তু দেখলেন তো গুদামজাত হচ্ছে, এটা সেটা হচ্ছে, এটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয় ক্যাশ ট্রান্সফার করাটা অধিক ভালো। ক্যাশ ট্রান্সফার যদি করা যায়, কারণ দরিদ্র শুধু ফুড না, তো তাদের নন ফুড আইটেমের জন্য তার প্রয়োজন আছে, তো অনেক কিছু ক্রয় করতে হবে তাদের। অতএব সেটা যদি দিতে পারেন সেটা বেস্ট হয়। কারণ অমর্ত্য সেনের একটা বিষয় আছে, তো এন্টাইটেলমেন্টটা, যেটা মানুষের এন্টাইটেলমেন্ট বাড়ি কি করে, পারচেজিং পাওয়ার বাড়ি, তারা ক্যাশটা যখন দেবে। আর আপনি নিজে যদি ডাল চাল খিচুড়ি টিচুড়ি দিয়ে আসেন, কিছুক্ষণের জন্য চলবে, কিছু একদিন দুদিনের জন্য, কিন্তু তার তো সেটা এন্টাইটেলমেন্টটা তো বাড়াবে না। অতএব এটা ক্যাশ ট্রান্সফার কাজে, যেটা আমি বললাম মডেলে, এখন তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অনেক এক্সপান্ড করেছে। তারপর এখন আবার আপনার এই যে একটু আগে বলে আইডি কার্ড আছে, এটা আইডেন্টিফাই করে আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। ব্যাংকগুলোকে আপনার অনেক ব্যাংকের ব্রাঞ্চ তো সব জায়গায় আছে, তাদের মাধ্যমে দিতে পারবেন, ডিরেক্টলিও দিতে পারেন। আইটি টেকনোলজি আপনি ইউজ করেন না কেন, আইটি করে আপনি ইনশিওর করে তাদের হাতেও পৌঁছানো যায় ক্যাশ, এটা তো সম্ভব। অতএব এই জিনিসটা আপনার এই যে 10,000 কোটি টাকা দেবেন, বেশিরভাগই টাকাটা অনেকটা ওই যে গ্র্যাজুয়েট রিলিফ ফান্ড করে, জিআর টেস্ট রিলিফ করা হয়, অন্যান্য রিলিফ করা হয়, সেটা কিন্তু সরকারি রিলিফ ফান্ডের টাকা, এরা যথাস্থানে যথাসময়ে পৌঁছায় না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি মোবাইলের কথা বলবার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মোবাইল ব্যবহারের উপরও খরচ বাড়ানো হয়েছে, আপনি হ্যাঁ, এবার আবার মোবাইল কথা বলা, এটা আমি বুঝলাম কত টাকাই বা পাবে এটাতে, এটাতে আপনি আবার ট্যাক্স দিলে, মানে যত রকম এনবিআর হবে বা সরকারের যত শর্টকাট, যে ট্যাক্স দেয় যাদেরকে সহজে ধরতে পারবেন তাদের উপর ট্যাক্স বসিয়ে দেয়, আর ট্যাক্স নেটের বাইরে যারা, তাদেরকে বলছে যে সার্ভে করছি, আরো 2-1 বছর লাগবে, হাউস গুলো দেখছি। আরে সার্ভে করেন, আপনি তো গ্রামে গঞ্জে, আমি অনেক জায়গায় মামুন সাহেব জানা, গ্রামে গঞ্জে অনেক দোকান আছে, হোলসেলার আছে, তারা ডেইলি আপনার 2 থেকে 3 লাখ টাকা তাদের ইসে হয়, ক্যাশ ফ্লো হয়। তারা ট্যাক্স দেবে কয়জন? তারা ট্যাক্স দেয় খালি ঢাকা শহরে, বড় বড় শহরে যারা ট্যাক্স দেয় তাদের উপর। সিমিলারলি কোম্পানিগুলো এলটিইউ করে আসে বসে, বড় বড় যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর আবার চড়া হবেন,
এবং যারা কর্পোরেট ট্যাক্স যারা দিচ্ছে তাদের উপরে বারে বারে দেবেন। তারপর এআইটির ইস্যু আছে, যা হোক এআইটি বোধহয় কিছুটা রিসেন্টলি কমিয়েছে বোধহয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বোধ ভ্যাটও দিতে হয়, আবার ইম্পোর্টেবল দিতে হয়, জি আবার ইনকামেরও এআইটি দিতে হয়। তো মানে আপনি যদি নেটটা না বাড়ান, এবং খুব ডিফিকাল্ট কিছু না, আমি বলবো এনবিআর এর এখানে দক্ষতা, কর্মতৎপরতা এগুলো বাড়াতে হবে। খালি কথা বলে লাভ নাই যে আমরা পারবো না। এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন এত নাকি পারবেন না উনি, তো চেষ্টা করতে আপত্তি কি? 3,30,000 কোটি টাকা তো পারবেন না, তো কাছাকাছি যেতে পারে, কিন্তু উনি 1 লক্ষ কোটি টাকার মতো কম বলেছেন, 2,50,000 কোটি টাকার মতো নাকি বলেছেন। সেটা আমি শুনলাম বাইরের অন্য কাছ থেকে যে 2.5 লক্ষ কোটি টাকার বেশি উঠাতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে নেটটা জি বাড়লে ডেফিনেটলি কাছাকাছি যেতে হবে। ট্যাক্স জিডিপি রেটটা অনেক কম। মিস্টার মামুন রশিদ। আমি ওনার সাথে দুটো জিনিস যোগ করব। একটি হচ্ছে যে 2015 সালে সামাজিক সুরক্ষা বেষ্টনী কৌশলপত্র সরকার তৈরি করেছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সেখানে একটি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল, সেটি হচ্ছে 2020 সালের অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা এইটা ডেটাবেসটি আপডেট করবে। সেটা কিন্তু এখন বিরাট একটি সুযোগ হয়েছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় সাংসদরা তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সামাজিক সুরক্ষা বেষ্টনীকে আরো বিস্তৃত করতে হবে। তো সুতরাং সেইটি কিন্তু আমরা এই সুযোগটিকে এটা এক্সপেডাইট করা যায় কিনা, বিবিএস তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আমাদের পারফরমেন্স কিন্তু খারাপ নয়। আপনি যথার্থই বলেছেন জনাব হোসেন জিল্লুর রহমানের সূত্র ধরে যে প্রায় 35,000 কোটি টাকা সরকারি কর্মকর্তাদের পেনশন এন্ড গ্র্যাচুইটি, ওইটার সামাজিক যে 74,000 কোটি টাকা যে মানে বিদায় বছরে যে বরাদ্দ ছিল সামাজিক সুরক্ষা বেষ্টনীর জন্য, সেটার মধ্যে প্রায় 30,000 কোটি টাকা লুকিয়ে আছে এই পেনশন আর এগুলা, আর বাকি বিধবা ভাতা আপনারা জানেন। দ্বিতীয় একটি কথা ওনার সাথে আমি বলবো পরিপূরকভাবে, সেটি হচ্ছে যে আমাদের এনজিওরা অনেক আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি রয়েছে, বাংলাদেশ ব্যাংকের সমান্তরালভাবে চলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটার কর্তা ব্যক্তি, কিন্তু তাছাড়া রয়েছে পিকেএসএফ। পিকেএসএফ এর সাথে কিন্তু 202টি এনজিও রেজিস্টার। তো আমরা বলেছিলাম টু স্টার্ট উইথ ওই 202টা কিন্তু পরীক্ষিত, তারা পিকেএসএফ এর কাছে দায়বদ্ধ। জনাব ডক্টর সালেউদ্দিন আহমেদ ভালো জানেন। সো পিকেএসএফ এর 202টি এনজিও কে আমরা কিন্তু সবসময় কাজে লাগাতে পারতাম। এবার আসি আমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে। রাজস্ব আদায় আমরা প্রাক্কলন করছি, যদিও সংশোধিত বাজেটে দেখানো হয়েছে প্রায় 80,000 কোটি টাকা প্রায় শর্টফল থাকবে, কিন্তু আমরা মাননীয় এনবিআর চেয়ারম্যান যেটি বলেছেন মাননীয় অর্থমন্ত্রীর সাথে বৈঠকে, সেখানে আমরা ধারণা করছি সবশেষে যদিও জুন মাসে গিয়ে আদায় অনেক বাড়ে এবং সামগ্রিকভাবে আদায়টা নভেম্বর পর্যন্ত চলতে থাকে, সেখানে পাবলিক অ্যাকাউন্টস রিকনসিলিয়েশনের মাধ্যমে হয়তো আমরা আদায়টা পরবর্তী মাসগুলোতে কিছুটা বাড়বে, বিশেষ করে কর্পোরেট ট্যাক্স। তারপর আমরা মনে করছি প্রায় 1 লক্ষ কোটি টাকা শর্টফল থাকবে আমাদের, এমনকি সংশোধিত বাজেট থেকেও, আগের বাজেট না, সংশোধিত বাজেট থেকেও। সেই ক্ষেত্রে আমি যেই জায়গায় জাতীয় রাজস্ব বোর্ড এসেছে, অনেকেই কৃষি কমিশন, অনেকেই স্বাস্থ্য কমিশনের কথা বলছে, আমি মনে করছি আমার যদি আয় না থাকে আমি ব্যয় করব কোত্থেকে। তো সেই ক্ষেত্রে রাজস্ব কমিশন গঠন করা, রাজস্ব সংস্কার করা, ডক্টর সালেউদ্দিন আহমেদ যথার্থই বলেছেন যে কর খাতকে সম্প্রসারিত করা কিন্তু কঠিন কাজ নয়। আপনাকে আমি বলি ভারত কি করেছে, ভারত যে তার আধার কার্ড তার সাথে ব্যাংক অ্যাকাউন্টকে ইন্টিগ্রেটেড করেছে। আপনি আমার এনআইডির সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং এনবিআর এর ডেটাবেসকে যদি ইন্টিগ্রেটেড করতে পারেন। দ্বিতীয় আরেকটি কথা, আমরা 5 বছর ব্যাপী এনবিআর এর সংস্কার নিয়ে একটি কাজ করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছি এনবিআর এর কর্তা ব্যক্তিরা আমাদের সাথে একমত হয়েছেন, তৎকালীন মেম্বার ট্যাক্স পলিসি এন্ড আদার্স, যে যেই সমস্ত টাকা আমরা রেমিটেন্স কিংবা যে উৎসে কর আমরা কর্তন করছি ফিক্সড ডিপোজিটের উপরে 10% হারে, বাকি যখন চূড়ান্ত কর নিষ্পন্ন করা হয় বাকিটা কিন্তু আর দেখা যায় না। ওই খাতটিকেও যদি আমরা অনুসন্ধান করতে পারতাম তাইলেও কিন্তু আমরা আমাদের কর আদায় অনেক বাড়াতে পারতাম। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে করের ক্ষেত্রে আপনি জানেন অনেকে প্রশ্ন করেন আমাদের সবাই কর দেয়, তার কারণ হচ্ছে আমাদের ইনডাইরেক্ট কর কিংবা পরোক্ষ কর আমাদের অনেক বেশি,
কারণ আমাদের ডিরেক্টলি কর আমরা আদায় করতে পারি না। এই জন্যই আমাদের সকলের চিহ্নিত আয় সবসময়, সবাই আমাদের বেশিরভাগ উদ্যোক্তা, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু খুব গরিব যখন তারা আয় ঘোষণা করেন। বেশিরভাগ ব্যবসায়ী এবং উদ্যোক্তা তারা তাদের আয়টা কোম্পানির নামে চালিয়ে দেন, তাদের ব্যয়টা, দৈনন্দিন ব্যয়টা। সেই ক্ষেত্রে এনবিআর অনেক বছর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা লাইফস্টাইল ধরে তারা কর নির্ধারণ করবে। লাইফস্টাইলটা কি? যে খরচের পর্যায়গুলো, খরচ কোথায় কোথায় করা হচ্ছে, খরচ করা হচ্ছে সুপার স্টোর গুলাতে, তারপরে সুপার শপ গুলাতে, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট হসপিটালে, ট্রাভেল এজেন্সি গুলোতে, সেগুলাকে ইন্টিগ্রেটেড করা এখন এনআইডির মাধ্যমে, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার অফিসের ন্যাশনাল অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প মোবাইল কোম্পানিগুলোকে সাথে নিয়ে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ঠিকই বের করে ফেলেছে কতজন লোক এই ছুটির সুযোগে, সরকারি ছুটির সুযোগে এবং ছুটির মাঝখানে ডিক্লারেশন এবং ইফেক্টের মাঝখানে যেহেতু গ্যাপ ছিল, 1,10,00,000 লোক শহর থেকে গ্রামে চলে গিয়েছিল, আপনারা আমরা শুনেছি। একই ধরনের মোবাইল ট্রেকিং, ন্যাশনাল আইডি, এগুলা ড্রোন টেকনোলজি কিংবা ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে আমরা কিন্তু কর খাত সম্প্রসারণে আমরা ব্যাপকভাবে কাজ করতে পারি। এই জন্য আমি আরেকটি কথা বলতে চাই, ডক্টর সালেউদ্দিন এক লাইন বলেছেন যে আমরা কিন্তু মোবাইল টেলিফোন কিংবা ডেটা সার্ভিস এগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি। আপনি লক্ষ্য করেছেন জনাব জিল্লুর রহমান যে আমরা কিন্তু অনলাইন ক্লাস নিতে বলা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলা, ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলা তারা বলেছে তারা অনলাইন ক্লাস দিবে। আমি তো মনে করেছিলাম অনেকেই কিন্তু আমরা অ্যামাজনের সাথে কথা বলে আমরা বের করেছি যে অনলাইন ক্লাসের জন্য কিংবা ডেটা সার্ভিসের জন্য আপনার ল্যাপটপের প্রয়োজন নেই, আপনার ফোনে ইন্টারনেট থাকলে হবে, স্মার্টফোন হলেই হবে। আমি তো ভেবেছিলাম স্মার্টফোনের উপরে ট্যাক্স কমিয়ে দেওয়া হবে, ইন্টারনেট ইউসেজের উপরে ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। তা না হলে শিক্ষা খাতের একটা বাজেটের বিরাট বরাদ্দ দরকার হলে ভর্তুকি আকারে প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিকম মন্ত্রণালয়কে দেওয়া হোক, যাতে করে তারা বিনা শুল্কে, বিনা করে তারা প্রচুর ল্যাপটপ, প্রচুর স্মার্টফোন এনে গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দিতে পারে, যাতে করে কোভিড কিংবা করোনা যদি দীর্ঘস্থায়ী হয়, গ্রামের স্কুলের ছেলে পেলেকেও আমরা যাতে প্রযুক্তির বলয়ের মধ্যে এনে সরকারের সকল সুযোগ সুবিধার মাধ্যমে সম্পৃক্ত করতে পারি। এবং সেটাই হবে মাননীয় অর্থমন্ত্রী যে কথা বলে তার বাজেট বক্তৃতা শেষ করেছেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনহিতৈষী উন্নয়ন, সেটা নিশ্চিত করা সম্ভব। মিস্টার মামুনের সাথে আরেকটা প্রসঙ্গে আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমি একটু যে প্রতি বছরই এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা হয়, আপনাদের দুজনের কাছে আমি একটু শুনতে চাইবো যে কালো টাকাকে সাদা করা বা অপ্রদর্শিত অর্থকে এক একজন এক একভাবে বলেন সাদা করবার সুযোগ বা বৈধ করবার সুযোগ দেয়া, তো এবার এটাকে একটা ঢালাওভাবে দেওয়া হয়েছে বলা হচ্ছে, আপনার মত কি বিষয়ে? আমি সংক্ষেপে বলি, ডক্টর সালেউদ্দিন ভালো বলতে পারবেন। একটি হচ্ছে 2007 এবং 2008-এ কালো টাকা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল তার সাথে কিছুটা সম্পৃক্ত থাকার সুযোগ আমারও হয়েছে। ডক্টর সালেউদ্দিনও তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তো সেই অভিজ্ঞতা আমি বলতে পারি, এতে করে এ যাবৎ পর্যন্ত কিন্তু কোনো লাভ হয়নি, বরং এটা নৈতিক গ্লানিক সৃষ্টি হয়েছে। আমরা যারা পুরোপুরিভাবে কর আদায় করি বলে আমাদের ধারণা, বদ্ধপরিকর ধারণা, তাদের প্রতি একটি ডিসক্রিমিনেশন করা হয়। এমনকি যারা ভালো ভালো ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের প্রতি একটা ডিসক্রিমিনেশন করা হয়। আর যে উদ্দেশ্যে, যেই এই উদ্দেশ্যটি সাধন করার জন্য যেই ধরনের জাতীয় রাজস্ব বোর্ডে কিংবা আইনগতভাবে কিংবা আইন প্রয়োগে যেই ধরনের মানে উদ্দীপনা প্রয়োজন, সেটি করোনা কালে কিংবা আপদকালে কিংবা স্বাভাবিক সময়ও সংস্কার ছাড়া এবং আইন প্রয়োগের শক্তিমত্তা ছাড়া এটি মানে সাফল্যমণ্ডিত করার সম্ভাবনা খুবই কম। ডক্টর সালেউদ্দিন আহমেদ। ধন্যবাদ। যেটা হলো, যেটা মোহন সাহেব যে মরালি মানে নৈতিক দিক থেকে এটা মোটেও ঠিক না। আর ইভেন আপনি যদি প্র্যাকটিক্যাল সাইডটা দেখেন, কালো টাকা কিন্তু বছর বছর পরেই আসছে, কিন্তু এবং এটা খুব কমই, আপনি কালো টাকা যে পরিমাণ আমরা এস্টিমেট করি তার খুব কম পরিমাণে সাদা হচ্ছে। অতএব এটা যে খুব ফলপ্রসূ হবে মনে করি না। আবার যদি শুনছি যেটা কোনো শর্তহীন ভাবে দেবে, সেটা তো আরো মারাত্মক ব্যাপার হবে।
একটা প্র্যাকটিক্যাল ইসে হতে পারে, অ্যাপ্রোচ হতে পারে যে সরকারের টাকা দরকার, কালো টাকাটা আনতে হবে, যেটা আমি মনে করি এটা ড্রাস্টিক অ্যাকশন, মানে 50% একেবারে সারেন্ডার করো এবং 100 টাকা থাকলে 50 টাকার রাজস্ব সরকারি কোষাগারে দেবে, 50 টাকা তুমি পাবে। এরকম একটা হাইয়েস্ট একটা ইসে পারলে তো 100% রেখে দেওয়া বেটার ছিল। যাও 50% রেখে বাস আপনি বলে দিলেন যে এটা, এবং কোনো শর্ত ব্যাপার না, শর্ত দিলে যে হাউজিং সেক্টরে করো, শেয়ার মার্কেটে বিনিয়োগ করো, আইসিবি মিউচুয়াল ফান্ড করো, এগুলো সে মানে করে না। অর্থাৎ আমার মনে হয় এটা যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত। এইবার আমি শুনছি যে ভাবে দেবে, সেটা কিন্তু যুক্তিসঙ্গত হবে না। মানে এবার তো বলা হচ্ছে যে আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপরে নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের উপর 10% কর প্রদান করা হবে এবং আয়কর রিটার্নে প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। এটা তো আপনি উৎসাহিত করা হবে আরো, মানে ভবিষ্যতে আপনি আপনি তো জনবাজে ঠিক আছে 10% দিয়ে তবে একদম আবার আবার, মানে এটা একটা খুব ভিশাস সাইকেলের মধ্যে ঢুকে যাব আমরা কালো টাকার জন্য। এটা করা ঠিক হবে। আর আর কোন সুনির্দিষ্ট পরামর্শ আছে বাজেটকে কেন্দ্র করে, যেটি এখন বাজেট তো অনুমোদনের জন্য সংসদে পাশ হওয়ার জন্য কিছুটা সময় আছে, সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রাখতে চান যেগুলো আমরা হয়তো আলোচনার মধ্যে নিয়ে আসিনি? আমি বলছি যে বাজেটটা যেটা করা উচিত একেবারে স্পেসিফিক হিসেবে, এখন সরকার এখনো সময় আছে যে আপনার একটু রিভাইজ করে একটা বাস্তব ভিত্তিক বাস্তবায়নযোগ্য টার্গেট এবং একেবারে ফোকাস এক্সপেন্ডিচার, বাহুল্য এক্সপেন্ডিচার কমিয়ে দেন, পুরোনো ভাতা কাটা 1-2 বছরের জন্য মরাটোরিয়াম করেন, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের পুরোনো ভাতা কমানো একদম স্টপ রাখেন। অর্থাৎ এটা করলে ব্যয় দিকটা যদি সংকোচন করা হয় আর সেটা কম করবে, এবং ব্যয় যেটাই করবেন সেটা সুস্থভাবে সময়ভাবে কোয়ালিটি ব্যয় করবেন, কস্ট ওভাররান যেন না হয়, টাইম ওভাররান যেন না হয়। মিস্টার মামুন রশিদ, আমরা একটা শেষের দিকে যদি কিছু যোগ করবার থাকে। আমি যেটি বলতে চাই, এটা তো করোনাকালের বাজেট, আমাদের স্বাস্থ্য বিধি মেনে সমাজে কর্মকাণ্ডকে ফেরত আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্য নিশ্চিত করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা চলবে। সেটার বাইরে যদি আমরা বাজেটকে নিয়ে যেতে চাই, আপনি যেটা বলেছেন সামাজিক সুরক্ষা বেষ্টনীকে শক্তিশালী করা, কৃষকদেরকে সত্যিকার অর্থে মানে সরবরাহ শৃঙ্খলকে উন্নত করা, এবং আমার সুনির্দিষ্ট 2টি প্রস্তাব থাকবে। একটি হচ্ছে আমাদের রাজস্ব খাতের সংস্কারটি বোধহয় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এখন। তো এই ক্ষেত্রে একটি শক্তিশালী রাজস্ব কমিশন গঠন করে পুরোপুরি রাজস্ব ব্যবস্থাপনাকে শক্তিশালী করার একটা চেষ্টা করা উচিত। আর হচ্ছে স্বাস্থ্য খাতে দুর্নীতি এবং দুর্নীতি রোধ করা, এবং তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে উন্নত করা। সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে স্বাস্থ্য খাতে একটা স্পেশালিস্ট ক্যাডারের পাশাপাশি ডক্টর মহোদয়দের পাশাপাশি স্বাস্থ্য প্রশাসন ক্যাডার আমরা সৃষ্টি করতে পারি কিনা অন্যান্য অনেক দেশের মতো, যাতে করে ডাক্তারদেরকে টেনে আনতে না হয়, আর সামগ্রিকভাবে ব্যবস্থাপনা দক্ষতা আনা, আর এটা তো আমাদের থাকবেই। আর সেই সাথে হচ্ছে একটা সুপারিশ থাকবে, সেই সুপারিশটা হচ্ছে সম্ভব হলে এই যে গ্রামে গঞ্জে সাধারণ লোকের হাতে যারাই টেলিফোন ব্যবহার করতে পারছে তাদেরকে অ্যানালগ ফোন যাতে স্মার্টফোনে রূপান্তরিত করতে পারে, ইন্টারনেট সুবিধা নিতে পারে, ইন্টারনেটের উপরে, ডেটা সার্ভিসের উপরে, সকল ধরনের স্মার্টফোনের উপরে সকল ধরনের কর যদি মাননীয় সংসদরা আলোচনা করে প্রত্যাহার করার ব্যবস্থা করতে পারে। ডক্টর সালেউদ্দিন আহমেদ কিছু যোগ করবেন? আর আমরা না, যেটা মামুন সাহেব বলে এটাই আমি একটু জের ধরে বলি যে সংস্কারগুলো যেটা আমি বলেছি যে এনবিআরের সংস্কারটা, এবং এগুলোর জন্য নতুন আইনের দরকার নাই, যাই এক্সিস্টিং প্র্যাকটিস গুলো অন্যখানে যেভাবে করে সেটা করুক, কথাবার্তা কম বলে একদম অত্যন্ত সততার সাথে এটা যদি করে তখন কিন্তু, এবং ব্যাংকিং সেক্টরের সংস্কার, পুঁজিবাজারের সংস্কার, এটা যদি করা হয় তবে কিন্তু আমাদের শুধু এই বছরের বাজেট না, আগামী বছরের যে বাজেটগুলো আছে বা করোনার থেকে আমাদের উত্তরণ এবং দেশকে আরো সামনের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সহায় হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং মিস্টার মামুন রশিদ। দর্শক, কথা হচ্ছিল 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি, যেটি গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপন করেছেন। আমার অতিথিরা দুজন এই জায়গাটাতে একমত। তারা বলছেন যে এই বাজেট গতানুগতিক বাজেট হয়েছে, এটিকে
বর্তমান পরিবেশ পরিস্থিতি যে সংকটের মধ্য দিয়ে গোটা পৃথিবী যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ এই বাজেট নয়। এটিকে আরও বাস্তবায়ন করতে হবে, বাহুল্যটাকে কমিয়ে দিতে হবে এবং দুজনেই মনে করেন যে আমাদের ব্যাংকিং খাত, আর্থিক খাত এবং রাজস্ব খাতের ব্যাপক সংস্কার করা দরকার। কথাবার্তা কম বলে কাজগুলো অনেককে বেশি করা দরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে। ব্যাংকগুলোকে মন্দঋণ আদায়ের চেষ্টা করতে হবে এবং প্রফিট করবার মানসিকতাটা আপাতত বাদ দিতে হবে। স্বাস্থ্য খাত নিয়ে বলা হচ্ছে, যেহেতু সংকটটা প্রধানত স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করতে হবে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের দুর্নীতি বন্ধের দিকে আসলে মনোযোগ দিতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য স্বাস্থ্য ক্যাডারের প্রসঙ্গে এখানে আলোচনা হয়েছে। এবং একটি বিষয় আমরা জানি যে যেসব মন্ত্রণালয় তাদের বাজেট, তাদের জন্য বরাদ্দকৃত বাজেটের পূর্ণ সদ্ব্যবহার করতে পারে না, তার মধ্যে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটি। কাজে এই মন্ত্রণালয়ের দক্ষতা বাড়ানোর দিকে আরও অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং সামাজিক সুরক্ষা খাত যেটি আছে সেটির দুজনেই ফাঁকফোকরগুলো ধরিয়ে দিয়েছেন যে এটিকে সামাজিক সুরক্ষা খাত বলা হচ্ছে, কিন্তু এখানকার বরাদ্দকৃত অর্থগুলি কোথায় কোথায় যাচ্ছে। কাজেই সেখানটা থেকে মনোযোগ দিতে হবে। সাধারণ যাদের জন্য এই অর্থ প্রয়োজনীয়, অতি দরিদ্র মানুষ, সাধারণ মানুষ যারা ইনফর্মাল সেক্টরে কাজ করেন কিংবা কাজ করেন না, তাদের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছেন, তাদের দিকে মনোযোগ দিতে হবে। প্রবাসে যারা ছিলেন, যারা আমাদের অর্থনীতিকে সচল রাখবার জন্য কাজ করেছেন, বেকার হয়ে দেশে ফিরে আসছেন, তাদের দিকেও আমাদের মনোযোগটা অনেক বাড়াতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।